আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কারিয়ার উচ্চ বিদ্যালয়। কারিয়ার উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। তো শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের শিক্ষার্থীরা আছো, তোমরা এদের মধ্যে তোমাদের সামনের যে পরীক্ষার মহাযুদ্ধ তোমাদের সামনে আসতেছে, সেই যুদ্ধের সংক্ষিপ্ত সিলেবাস তোমরা নিশ্চয় পেয়ে গেছো। সেই সংক্ষিপ্ত সিলেবাসের পরে আজকে আমাদের পাঠ আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপরে আজকের যে অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে তৃতীয় অধ্যায়, আত্মকর্মসংস্থান। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা শুধুমাত্র আমার পরীক্ষার জন্য না, তোমার জীবনের ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ টপিকস কর্মসংস্থান, যেটার পেছনে শুধুমাত্র আমি আর তুমি না, শিক্ষিত অশিক্ষিত সবাই এই কর্মসংস্থানের পেছনে দৌড়াই এবং দৌড়াতেই আছে, মৃত্যুর আগ পর্যন্ত দৌড়াই। সে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আলোচনার প্রারম্ভে আমরা একটু জেনে নেব যে আত্মকর্মসংস্থান কী। শিক্ষার্থীরা খেয়াল করো, যখন কোনো ব্যক্তি তার নিজস্ব চিন্তা, বুদ্ধিমত্তা এবং তোমার মেধাকে কাজে লাগিয়ে পাশাপাশি নিজস্ব পুঁজি এবং ঋণ করা মূলধন নিয়ে যখন নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে, তখন সেটাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ অল্প কথায় বলতে গেলে সেটা হয় নিজেই নিজের কর্মসংস্থান করারই হলো আত্মকর্মসংস্থান। নিজেই নিজের কর্মসংস্থান হলো কি আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের ইংরেজি শব্দ হলো যে সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট তোমরা দেখতে পাচ্ছ, সেলফ অর্থ নিজ বা নিজের, আর এমপ্লয়মেন্ট অর্থ কর্মসংস্থান। সেলফ অর্থ নিজের, এমপ্লয়মেন্ট অর্থ কর্মসংস্থান। অর্থাৎ নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হলো আত্মকর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট। আমরা প্রত্যেকে চাই স্বাধীন কিছু করা, কারণ মানুষ জন্মগতভাবেই স্বাধীন। সে স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, সে স্বাধীনভাবে চলতে চায়। সেই হিসেবে ধরতে গেলে সেলফ এমপ্লয়মেন্ট হলো একেবারে একটা উল্লেখযোগ্য একটা দিক, উল্লেখযোগ্য একটা পার্ট। একজন ছেলে বা একজন শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক যুবতীদের জন্য সেলফ এমপ্লয়মেন্ট হলো একটা গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ, যার মাধ্যমে সে নিজেই নিজের ক্যারিয়ার তৈরি করতে পারে, পাশাপাশি সে অন্যের জন্য সে কাজ করতে পারে। অর্থাৎ একটা সেলফ এমপ্লয়মেন্ট বা আত্মকর্মসংস্থানমূলক কোনো প্রকল্প যখন কোনো ব্যক্তি, যুবক যুবতী তার হাতে নেবে, তখন সেখানে কিন্তু সে তার কর্মসংস্থানের সৃষ্টি করে না, বরঞ্চ তার কর্মসংস্থানের পাশাপাশি তাদের ওই এলাকার বা ওই স্থানের অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপর আমাদের পরবর্তী টপিকস হলো আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা।
আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। কেন আত্মকর্মসংস্থান প্রয়োজন বা আমরা কেন আত্মকর্মসংস্থানে উদ্যোগী হব, আমাদের আত্মকর্মসংস্থান কেন লাগবে? আসো শিক্ষার্থীরা, নিজের ক্যারিয়ারকে, নিজের জীবনকে সুন্দর করার জন্য অবশ্যই প্রত্যেকটা ছেলেদের বা মেয়েদের জীবনে একটা কর্মসংস্থানের প্রয়োজন। কারণ সে স্বাধীনভাবে উপার্জন করবে এবং সে সেটার উপরে তার জীবনটা চালাবে। সে তার জীবনটা ওইটার উপরে ভিত্তি করে সে কী করবে? অতিবাহিত করবে। তো সেই হিসেবে আত্মকর্মসংস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিই। তোমাদের বাড়ির পাশেই একটা যুবতী, শিক্ষিত যুবতী বা যুবক তার নিজ উপজেলা থেকে ফুল চাষের উপর একটা প্রশিক্ষণ গ্রহণ করে। ফুল চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে, ওই প্রশিক্ষণের উপর ভিত্তি করে সে তার বাড়ির পাশে যে অনাবাদি জমি রয়েছে, সে আবাদের জমিতে সে কিছু ফুল চাষ করলো, গোলাপ ফুলের চাষ করলো। গোলাপ ফুলের চাষ করে সে ওই গোলাপ ফুল বিক্রি করে মোটামুটি তার একটা আয়ের একটা উৎস হলো। পাশাপাশি তারপরের বছর সে কী করলো? আরেকটু ফুল চাষটা আরেকটু বাড়িয়ে দিয়ে সে ফুল চাষ আরেকটু বাড়িয়ে করলো। দেখা গেল যে সে আরেকটু বেশি উপার্জন করতে পারলো। তাহলে এটাও কিন্তু তার একটা আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। অর্থাৎ সে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যখন সে ফুল চাষ করলো, ফুল চাষ করে সে কিন্তু তোমার নিজের উপর ডিপেন্ডেবল হলো, নিজের উপর নির্ভরশীল হলো। সে কারোর উপর তাকে নির্ভরশীল হতে হলো না। অর্থাৎ তাকে চাকরির জন্য ঘুরে বেড়াতে হয় নাই বা চাকরির জন্য অন্যের দুয়ারে ঘুরে বেড়াতে হয় নাই। সে নিজেই একজন উদ্যোক্তা হলো এবং উদ্যোক্তা হয়ে সে ফুল চাষ করে সে উদ্যোগী হয়ে সে তার নিজের কর্মসংস্থান তৈরি করতে পারলো। পাশাপাশি সে যদি এটা বাণিজ্যিকভাবে চাষ করে, সে আরও বেশি চাষ করে, তাহলে দেখা যাবে যে তার কর্মসংস্থান তো হবে, পাশাপাশি তার আশেপাশের যে লোকগুলো আছে, মানুষগুলো আছে, তাদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তো আসো আজকে আমরা আরেকটু জেনে নিই যে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কেন। আত্মকর্মসংস্থান প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো মজুরি ও বেতন ভিত্তিক চাকুরি। 2 তোমার আত্মকর্মসংস্থান। 3 ব্যবসায়। তাহলে আত্মকর্মসংস্থান হচ্ছে মেনলি 3 ধরনের: মজুরি, বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান এবং ব্যবসায়। এই 3টার মাধ্যমেই আমরা কী করি? আমাদের দৈনন্দিন যে ব্যয় নির্বাহ করতে হয়, সেই ব্যয়টা এই সমস্ত উৎস থেকে আমরা আহরণ করি বা উপার্জন করি। এই 3 উপর ভিত্তি করে আমরা আমাদের পরিবার চালাই বা আমাদের সংসার, আমাদের প্রাত্যহিক জীবনের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করি। এই 3টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আজকে যে টপিকস, আত্মকর্মসংস্থান। এই আত্মকর্মসংস্থান হলোই মেনলি, এটা হচ্ছে স্বাধীন একটা পেশা। তারপরে হচ্ছে যে ব্যবসায়, এটা স্বাধীন পেশা। আর এটা হলো মজুরি বেতন ভিত্তিক চাকরি। হলো এটা তোমাকে অন্যের অধীনে থাকতে হবে, অন্যের অধীনে থেকেই তোমাকে তোমার কাজ করতে হবে এবং মাস শেষে গিয়ে তোমাকে একটা লিমিটেড একটা অনারিয়াম বা স্যালারি দেওয়া হয়। বাট যখন আত্মকর্মসংস্থান হবে তখন তুমি নিজেই তারপর সেটাকে নিয়ে তুমি পরিশ্রম করে সেখান থেকে তুমি টাকা উপার্জন করবে এবং এটা আনলিমিটেড হবে। তোমার পরিশ্রমের ভিত্তি করে তোমার উপার্জনটা বাড়বে, কমবে, ইনক্রিজ ও ডিক্রিজ হবে। দেন ব্যবসার ক্ষেত্রেও সেম, ব্যবসার উপার্জনটা আনলিমিটেড, এটা লিমিটেড না। তোমার কোনো সময় লাভটা বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে, তবে ব্যবসাও একটা আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে উৎসটা সেটা হলো যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। আমার দেশের অধিকাংশই বেকার যুবক-যুবতীরাই, শিক্ষিত বেকার যুবক-যুবতীরাই এই সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা নিজেরাই
সেলফ ডিপেন্ড হচ্ছে বা আত্মকর্মসংস্থানে উদ্দীপ্ত হচ্ছে বা তাদের যে মূল চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে। তারপর তোমার যেটা অন্যান্য যে পেশাগুলো আছে সেগুলোর কিন্তু আয়ের সম্ভাবনা মোটামুটি আছে, থাকলেও আত্মকর্মসংস্থান থেকে আয়টা কিন্তু মোটামুটি একটা তোমার জন্য ভালো একটা পজিশন তৈরি করতে পারে বা আত্মকর্মসংস্থান থেকে তুমি ভালো একটা ইনকাম বা উপার্জন করতে পারো আত্মকর্মসংস্থানের মাধ্যমে। তারপর তোমার বর্তমানে যে আত্মকর্মসংস্থানের যে ব্যাপক চাহিদা বা তোমার কি বলে সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমরা যারা শিক্ষিত বেকার যুবতীরা আছি তারা কিন্তু চাইলে ছোটোখাটো একটা আত্মকর্মসংস্থানমূলক যে প্রকল্পগুলো রয়েছে বা যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো করে কিন্তু আমরা আত্মকর্মসংস্থান সেলফ ডিপেন্ড হতে পারি বা আত্মকর্মসংস্থানে উদ্দীপ্ত হতে পারি। তাছাড়া আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূল্যবান হলো নিজের দক্ষতা। তুমি কতটুকু দক্ষ, তুমি কোন কাজটা সবচেয়ে বেশি ভালো পারো, তুমি যে কাজটা সবচেয়ে বেশি ভালো পারো সেই কাজটাই তুমি কী করবে, গ্রহণ করবে এবং ওই কাজের উপর ভিত্তি করে তুমি তোমার প্রকল্পটা গ্রহণ করবে। তখন দেখা যাবে তুমি ওখান থেকেই একটা ভালো পজিশনে চলে গেছো, অর্থাৎ তোমার উন্নয়নটা দ্রুত হচ্ছে। পাশাপাশি নিজের যে বুদ্ধি এবং বুদ্ধিমত্তা রয়েছে সেটাকেও কী করতে হবে, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তারপর আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে যে সমস্ত তরুণ সমাজ যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ থেকে তারা মুক্ত হতে পারবে এবং দেশ একটা সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হবে, যেহেতু তারা আত্মকর্মসংস্থানের মধ্যে লিপ্ত থাকবে। সেজন্য তারা কোনো প্রকারের খারাপ কাজে লিপ্ত হবে না। কথায় আছে না, অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। যারা ব্যাখ্যা থাকে তাদের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজের চিন্তা আসে, কিন্তু যখন একজন কর্মী, একজন বেকার যুবক যখন তারা আত্মকর্মসংস্থানে লিপ্ত হবে তখন তারা আর খারাপ কাজে লিপ্ত হবে না। তারপর আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা না। অনেকে বলে যে স্যার আমার বয়স তো বেড়ে গেছে বা আমি তো এখন ছোটো, বা এখন অনেকে বলে যে আমি তো এখন আত্মকর্মসংস্থানমূলক কোনো কাজ করব, এই ধরনের কোনো কাজ করতে আমার পক্ষে সম্ভব না। নো, এটা আসলে তোমাদের ভ্রান্ত ধারণা বা ধারণাটা ভুল। যে তুমি যে কেউ চাইলে, যে কোনো বয়সের লোক চাইলে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হয়ে আত্মকর্মসংস্থানমূলক যে কোনো প্রকল্প সে হাতে নিতে পারে এবং সে নিজেই সেলফ ডিপেন্ড হতে পারে। এখানে ক্ষেত্রে বয়সে কোনো বাধা নয় বা বয়সের ফ্যাক্টর নয়। আর আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পে যদি হাত দাও তখন তুমি নিজে একটা তুমি একজন কর্মী হবে, একজন সফল উদ্যোক্তা হবে। আর যখন সফল উদ্যোক্তা হবে তখন তোমার মধ্যে তোমাকে সবাই মান্য করবে, তোমাকে সবাই স্নেহ করবে এবং তোমার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধি হবে, তুমি অর্থনীতিতে অবদান রাখবে। সো আমরা চাকরির জন্য হন্য হয়ে না ঘুরে আমাদের উচিত আমরা আত্মকর্মসংস্থানমূলক যে কোনো প্রকল্প হাতে নেওয়া, এবং তার জন্য কিন্তু ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সরকারের রয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু ক্ষুদ্র ঋণ দেয়। হ্যাঁ, তো আমরা ওখান থেকেই ঋণ গ্রহণ করে আমরা ছোটোখাটো মুরগির ফার্ম, তারপর তোমার চায়ের দোকান, মুদির দোকান, সেলুন, হ্যাঁ, ফার্মেসি, ফটোকপির দোকান, নার্সারি, হ্যাঁ, মুরগির খামার, মাছ চাষ, সবজি চাষ, এই সমস্ত ছোটোখাটো যে প্রকল্পগুলো আছে আমরা সেগুলো হাতে নিতে পারি এবং হাতে নিয়ে আমরা কিন্তু কর্মসংস্থানমূলক যে কোনো প্রকল্প আমরা কর্মসংস্থান আমরা নিজে করতে পারি। পাশাপাশি অনেক বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্ত আমরা আত্মকর্মসংস্থানের কী এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু আলোচনা করলাম। তোমাদের এখান থেকে তোমাদের নিজেকেই অনুপ্রাণিত হয়ে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হবে, এটাই আমার প্রত্যাশা, এটাই তোমাদের কাছে চাওয়া। পড়ালেখা শুধু পড়ালেখা নয়, পড়ালেখাটাকে জীবনের কাজে লাগাতে হবে, নিজের কাজে লাগাতে হবে। কথায় আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বিদ্যাটাকে বইয়ের পাতায় না রেখে, বিদ্যাটাকে খাতায় না রেখে বিদ্যাটাকে নিজের মধ্যে আয়ত্ত করো, নিজের মধ্যে এটাকে নিয়ে নাও। যখন নিজের মধ্যে নিয়ে নিবে এবং তখনই তোমার বিদ্যাটা সফল হবে, সার্থক হবে। অন্যথায় তোমার বিদ্যা, ওই গ্রন্থগত বিদ্যা, যে বিদ্যাটা তোমার বইয়ে ছিল সে বইয়েই থেকে যাবে। তোমার কাছে অনেক টাকা আছে, কোথায়? তোমার কাছে অনেক টাকা আছে, কোথায় আছে? ব্যাংকে আছে। আরে বাপ, তুই তো এখন মরে যাবি, যেহেতু এখন মরে যাবি, ব্যাংকে টাকা রাখে লাভ কি? টাকাটা এখন দরকার আমার, তাহলে এখন দরকার হলে আমার টাকাটা ব্যাংকে রাখে লাভ নেই।
ওকে স্যার, তাহলে আমরা আমাদেরকে বিদ্যাকে আমাদের মধ্যে নিজের মধ্যে আয়ত্ত করব, তখনই আমরা সফল এবং সার্থক হব। আমার বিদ্যা অর্জনটা সার্থক হবে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।